ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, 2022-এর মার্চ মাস থেকে মাধ্যমিক। তাই এখন থেকে এই যে কটা দিন আমরা সময় পাচ্ছি, সময়টাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। টেস্ট পেপার থেকে আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা পরীক্ষায় আমরা ভালো মার্কস পাবো। আর তার জন্য আজকে আমাদের বিষয় WBAH মাধ্যমিক টেস্ট পেপার 2022 থেকে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট থেকে MCQ। তো ডিয়ার স্টুডেন্ট, যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে একটু আমরা উৎসাহ পাই। আর লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। একের একটা দিয়েছে যে বার্ষিক X% সরল সুদে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি আসল P টাকা, আর কি দিয়েছে আমাদের? যে সুদের হার। তাহলে কি লিখব? যে সুদের হার R ইকুয়াল টু কত? X%। আর কি দিয়েছে আমাদের? যে সময় এবং সুদ দিয়েছে। তাহলে কি লিখব? যে সময় T ইকুয়াল টু X বছর। আর কি লিখব? যে মোট সুদ I ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? যে X টাকা দিয়েছে। তাহলে আমরা কি জানি? যে I ইকুয়াল টু P/100 হয়, এবং আমাদের বের করে দেওয়া হয়েছে কি P। তাহলে আমরা কি লিখতে পারি? যে P ইকুয়াল টু কী হবে? যে I ইন্টু 100 বাই কত? RT। তাহলে আমাদের I এর মান কত? X। তাহলে X ইন্টু 100 বাই R এর মান কত? X, এবং T এর মান কত? X। তাহলে X কেটে যাচ্ছে, ইকুয়াল টু কী পাচ্ছি? যে 100 বাই কি X পাচ্ছি। অর্থাৎ আমাদের সঠিক অপশান কি পাচ্ছি? অপশান সি, এত কি টাকা। অপশান সি। দুইটা দিয়েছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের পরিমাণ যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা। বছরের শেষে 3,000 টাকা লোকসান হলে দ্বিতীয় বন্ধু লোকসানের পরিমাণ কত? তাহলে আমরা লিখে নেব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু কী হবে? যে 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। তাহলে দেখো প্রত্যেকটা থেকে আমরা 3টে জিরো বাদ দিতে পারছি। তাহলে কি থাকছে? যে 15:10 ইস্টু কত? 25। এবার দেখো আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে কত আসবে? 3:2:5। আর কি বলা আছে? মোট লোকসান কত? 3,000 টাকা। তাহলে কি লিখবো? যে মোট লোকসান কত? যে 3,000 টাকা। তাহলে আমাদেরকে জানতে চেয়েছে যে দ্বিতীয় বন্ধু লোকসানের পরিমাণ। তাহলে কি লিখবো? যে সুতরাং দ্বিতীয় বন্ধুর লোকসানের পরিমাণ কি হবে? মোট লোকসান কত? যে 3,000 ইন্টু কত হবে? দ্বিতীয় বন্ধুর কত আসবে? যে 2 বাই কত? সবকটা প্লাস করলে 3 + 2 5, 5 + 5 কত? 10, এত টাকা। তাহলে দেখো এই জিরো কেটে যাচ্ছে, তো 300 ইন্টু 2 করলে কত পাচ্ছি আমরা? 600 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু লোকসান কত আসবে? 600 টাকা। অর্থাৎ আমরা কি পাচ্ছি? অপশান বি পাচ্ছি। তিনটা দেওয়া আছে যে A/B ইকুয়াল টু 2:3 এবং B/C ইকুয়াল টু 4:5, 6:D ইকুয়াল টু 6:7 হলে A/D এর মান বের করতে করা হয়েছে। তাহলে কি বলবো আমরা? যে লিখতে পারি যে বা A/B ইকুয়াল টু কি লিখতে পারি? যে 2/3। এটাকে লিখতে পারি যে বা B/C ইকুয়াল টু কি আসবে? যে 4/5। আর এটাকে কি লিখবো? যে C/D ইকুয়াল টু কত? যে 6/7। এবার যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? তাহলে লিখবো কি? যে A/B ইন্টু B/C ইন্টু কি C/D ইকুয়াল টু কি পাবো? যে 2/3 ইন্টু 4/5 ইন্টু কত? 6/7। তাহলে দেখো আমাদের কি কি কেটে যাচ্ছে? AB কেটে যাচ্ছে, CC কেটে যাচ্ছে, শুধু ARD পড়ে থাকছে।
আর এইদিকে দেখো কি করতে পারছি আমরা, 3 দিয়ে 6কে কাটলে কত 2, তাহলে কি পাচ্ছি যে বা এ বাই ডি ইকুয়াল টু কী পাচ্ছি 2 × 4 × 2 অর্থাৎ কত 16 বাই কত যে 35। তাহলে কি আসবে যে বা এ ইস টু ডি ইকুয়াল টু কত যে 16:35। তাহলে এটা কত পাচ্ছি আমরা, আমাদের অপশন 3এরটা 16:33, 6:35, 2:7, সেটা কী হবে অপশন ডি, কোনোটিই নয়। 4টা দিয়েছে যে 3.5 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে। তাহলে কি দুটো বৃত্ত আছে, একটা বৃত্ত আর এর ভেতর আরেকটা বৃত্তকে অন্তঃস্পর্শ করেছে, তাহলে ছোট বৃত্তের কি ব্যাসার্ধ এটা আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি এটা। আর আমরা কি জানি যে দুটি বৃত্ত যখন পরস্পরকে অন্তঃস্পর্শ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হয়, বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর্ফলের সমান। তাহলে আমরা কি লিখব যে 3.5 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু কী পাবো যে 3.5 মাইনাস কত 2 সেমি, তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি যে 1.5 সেমি। তাহলে আমাদের সঠিক অপশন কি আসবে, দেখো আমাদের সঠিক অপশন আসবে যে 1.5 সেমি, যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, আর যদি বহিঃস্পর্শ করতো তাহলে কী হতো, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের ব্যাসার্ধের সমষ্টির সমান হতো। কিন্তু আমাদের যে অপশনে দিয়েছে কি যে এতে 5.5 সেমি, বি এ 5 সেমি, সি এ 15 সেমি, ডি এ কোনোটিই নয়। হয়তো দেখো এটা 15 সেমি না হয় হয়তো 1.5 সেমি হতো, তাই বইয়ের পেছনে উত্তরে অপশন সি দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু 1.5 সেমি। আমাদের 5টা দিয়েছে যে এবি ব্যাসের উপর অবস্থিত এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল সিডি, কোণ বিএসি 25 ডিগ্রি হলে কোণ ডিএসি এর মান কত। তাহলে কি আমরা একটা বৃত্ত এঁকে নেব এবং কি বলা আছে যে বৃত্তের ব্যাস বলে দিয়েছে কি এবি, তাহলে এ বি, তাহলে এটা আসবে কি আমাদের যে এটা সিডি আসবে। তাহলে আমরা লিখে নেব যে এবি ব্যাসের উপর এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, আর কি যে এবি সমান্তরাল কি বলা আছে আমাদের যে সিডি বলা আছে, আর কি কোণ বিএসি ইকুয়াল টু 25 ডিগ্রি, তাহলে কোণ বিএসি ইকুয়াল টু 25 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি কোণ বিএসি অর্থাৎ এই যে এটা পাচ্ছি আমরা 25 ডিগ্রি। আর আমাদের বের করতে দেওয়া হয়েছে কোণ ডিএসি এর মান, কোণ ডিএসি ইকুয়াল টু বের করে দেওয়া হয়েছে ডিএসি, অর্থাৎ এটা আমাদের বের করতে দেওয়া হয়েছে। এবার দেখো যেহেতু বলা আছে এবি ব্যাস, তাহলে আমরা বলতে পারি যে কোণ এসিবি ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি। তাহলে কি লিখবো যে কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইডে কি লিখে নেব যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজ এ বি সি এর কি লিখতে পারি যে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু কী হবে 180 ডিগ্রি। কারণ কি জানি আমরা যে কোনো ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখব যে কোণ এবিসির মানটা বের করবো, তাহলে কি লিখবো যে বা কোণ এবিসি ইকুয়াল টু কী আসবে 180 ডিগ্রি মাইনাস কি
কোন এসিবি আর বিএসি এর সমষ্টি কত পাচ্ছি আমরা 90 আর কত 25। তাহলে কি লিখবো যে ব্র্যাকেট দিয়ে কি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি যে 180 ডিগ্রি মাইনাস কত পাচ্ছি যে 115 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি ইকুয়াল টু কত আসবে 5 আর 2 কত 65 ডিগ্রি। তাহলে আমাদের এই যে কোন এবিসির মান পেয়েছি কত 65 ডিগ্রি, আর আমাদের বের করতে দিয়েছে কি যে কোন ডিএ সি এর মান বের করতে দিয়ে কোন ডিএবি ইকুয়াল টু কি লিখবো যে কোন এবিসি, কারণ কি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়, এক্ষেত্রে ডিএ এবং সিবি কি পাচ্ছি আমরা সমান পাচ্ছি। তাহলে লিখতে পারি যে সুতরাং কোন ডিএবি ইকুয়াল টু কত 65 ডিগ্রি। তাহলে আমাদের বের করা যাচ্ছে কত ডিএসি, তাহলে লিখতে পারি যে ডিএসি ইকুয়াল টু কী হবে কোন ডিএবি মাইনাস কোন কি আসবে আমাদের বিএসি, তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি যে 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা যে 40 ডিগ্রি। অর্থাৎ আমাদের অপশন কি পাচ্ছি অপশন এ। আমাদের 6টা বলা আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। তাহলে দেখো আমাদের বলা আছে যে দুটোর আয়তন অনুপাত কত 1:8, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি প্রথমটির আয়তন কি আসবে যে 4/3 পাই R1 কিউব বাই কি যে 4/3 পাই R2 কিউব ইকুয়াল টু কি পাবো আমরা 1/8, কারণ বলে দিয়েছি যে দুটোর আয়তন অনুপাত কত 1:8। তাহলে দেখো আমাদের 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি যে বা R1 কিউব বাই R2 কিউব ইকুয়াল টু কত 1/8। তাহলে কি লিখবো এবার যে R1 বাই R2 কিউব ইকুয়াল টু কি যে 1/2 তার কিউব। তাহলে কি লিখতে পারি যে বা R1 বাই R2 ইকুয়াল টু কত যে 1/2। এবার আমাদের জানতে চাওয়া হয়েছে কি যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কি লিখবো যে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি লিখবো গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি আসবে ইকুয়াল টু দিয়ে লিখলাম আমরা যে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই R1 স্কোয়ার, তাহলে কি আসবে যে 4 পাই R1 স্কোয়ার বাই কি আসবে দ্বিতীয়টা 4 পাই R2 স্কোয়ার। তাহলে দেখো আমাদের যে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি যে R1 স্কোয়ার বাই কি R2 স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো যে R1 বাই R2 তার স্কোয়ার, আর একটু আগে কি পেয়েছি যে R1 বাই R2 মান কত 1/2। তাহলে আমরা কি লিখবো যে 1/2 স্কোয়ার, তাহলে কি পাচ্ছি 1/4। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1:4। তাহলে আমরা কি পাচ্ছি সঠিক অপশন বি পাচ্ছি আমাদের সঠিক অপশন। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তো এরকম ভিডিও পাওয়ার জন্য বলবো সাবস্ক্রাইব করতে। সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী